জায়গাটা কিন্তু সুন্দর শাহানা, তাই না? শাহানা, তুমি কি এখনো আমার উপরে অভিমান করে আছো? হ, কিন্তু লাভ কি? আমার অভিমান নিয়ে তো কারো মাথা ব্যথা নাই। আমি অভিমান করলে কেউ তার অভিমান ভাঙাইতে আসবো না। না, আমি কিন্তু শাহানা অনেকবার চেষ্টা করেছি তোমার অভিমান ভাঙানোর, নখ দিয়েছি, কিন্তু তুমি বারবারই আমাকে এড়িয়ে গেছো। মাইয়া মানুষের অভিমান কি এতই সস্তা? আপনি একটা নখ দিলেন আর সব ঠিক হয়ে যাইব? শাহানা, সেই জন্যই আজকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি, যে করেই হোক তোমার অভিমান আমি ভাঙাবই। তো কি প্রস্তুতি নিয়ে আসছেন একটু শুনি। শাহানা, একজন কবির প্রধান অস্ত্র হচ্ছে তার কবিতা। সে তার কবিতা দিয়ে ভালোবাসার কথা বলবে, আবার সেই কবিতা লিখেই বিদ্রোহের কথা বলবে। তো আজকে কি অস্ত্র নিয়ে আসছেন? ভালোবাসার নাকি বিদ্রোহের? শোনাবো? অবশ্যই শোনাবেন। ভালোবাসি, শুধু এই কথাটি না বলায় ঝরে গেছে ফুল বকুলের মতো গাছেরও তলায়। হায় হলুদ শেফালি অভিমানিনী, ফুটেছিলে জানি, ঝরে যাবে এত সহজ দোলায়, তা তো জানিনি। মাশাআল্লাহ, আপনি লিখছেন? না, এটা তো গুন্দার কবিতা। গুন্দাকে? গুন্দা হচ্ছে মস্ত বড় কবি, নির্মলেন্দু গুণ, চেনো? আমি কবি বলতে শুধু একজনই চিনি, বিখ্যাত কবি ওমর খৈয়াম। আচ্ছা, কবিতা শোনার পর কি তোমার অভিমান কিছুটা কমেছে? হ, কমছে। আসলে কি জানেন, আমার কোনো অভিমান ছিলই না, শুধুমাত্র আপনার কবিতা শোনার জন্য ভং ধরছিলাম। চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, একটা কথা বলি, আপনি যে অন্য মানুষের কবিতা শোনান, নিজে কেন কবিতা লিখেন না? না, সেটা তো আমি চাইলেই লিখতে পারি শাহানা, কিন্তু আমি লিখছি না। আমি একটু প্রস্তুতি নিচ্ছি। ও। আমার গুরুজি আবুল হাশেম বৈরাগী বলেছেন, কবিতা লিখতে হলে ধৈর্য ধরতে হবে। আমি তাই সময় নিয়ে ধৈর্য ধরছি, যে কোনো সময় কবিতা চলে আসবে শাহানা। ও, বুঝছি। শাহানা, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। আমি তোমার জন্য একটা তাবিজ এনেছি। এটা তিব্বত ফকিরের কাছ থেকে এনেছি। এটা তুমি বাড়ি গিয়ে তোমার ডান হাতে বেঁধে রাখবে। ও মা, আমার জন্য দাবি টানছেন কেন? আমার আবার কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে, এই জন্যই তো তাবিজ এনেছি। শোনো শাহানা, তুমি হচ্ছে আমাদের এই বালডাঙ্গা গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। আর জিনদের প্রধান টার্গেট কি জানো? জিনদের প্রধান টার্গেট হচ্ছে সুন্দরী মেয়েরা। হায় আল্লাহ, আপনি যে কি কর না! আপনার কথা শুই না, মাঝে মাঝে আমার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নাও তাবিজটা রাখো। আমার যদি সত্যি সত্যি কোনোদিন জিনে ধরে নিয়ে যায় না, আমি জিনের কাছে একটা আবদার করব। কি আবদার করবে? জিন যেন আপনারে মস্ত বড় কবি বানায়া দেয়। আরে জিন আমাকে কবি বানাবে কিভাবে? জিন কি কবিতা লিখতে পারে? জিনের এত শক্তি, কবিতাও লিখতে পারবো। সে কবিতা লিখবো, আর সেই কবিতা আপনি নিজের নামে ছাপাইবেন। না 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 শাহানা, এটা আমি পারবো না। আমি জিনের কাছ থেকে কবিতা চুরি করে আমি নিজে কবি হব, এইটা আমি পারবো না শাহানা। চুরি করবেন কেন? এটার গিফট বলে, গিফট। তবে শাহানা, আমি এটুকু বুঝতে পেরেছি যে তুমি আমার অনেক ভালো চাও, আমাকে নিয়ে অনেক ভাবো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আমরা চলো তাহলে বাড়ির দিকে যাই। চলুন যাই। হ্যাঁ চলো। এটা কোন হাতে বাঁধবো জানি? ডান হাতে, ডান হাতে। আচ্ছা।
বাচ্চু ভাইয়া, আপনি সবসময় একটা ফাইজলামের মুডে থাকেন কেন? আমি এটা বুঝি না ভাইয়া। আমাকে একটা হেল্প করতে পারবেন ভাইয়া? আমার কাছে মনে হইতেছে ক্লাব করে থাকা এখন বিষয়টা একদম চেপ না ভাইয়া। তার উপরে এলাকার ভিতরে জিনভূতের যে পরিমাণ উপদ্রব, আমি রাইতের বেলা চুইতে গেলে ভাইয়া মনে হইতেছে দেয়াল থেকে কবি নজরুল আর রবীন্দ্রনাথ ছবির প্রেম থেকে বাইরে আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকাই আছে। বিষয়টা খুবই অস্বস্তিকর এবং ভীতিকর ভাইয়া। আমি ক্লাব করে আর থাকতে পারতেছি না ভাইয়া, আমাকে একটু হেল্প করেন। সমস্যা নাই তো, চিন্তার কোনো কারণ নাই। আজকে রাতে থেকে আপনার সাথে খাইলার পলাশ থাকবে। হেরা দুইজন রবীন্দ্রনাথ আর হলো কাজী নজরুল লগে বয়ে বেয়া গল্প করলো, কবিতা শুনলো, আর আপনি ঘুমাইলেন। দূর ভাইয়া, আপনি চপ কথার ভিতরে পলাচ আর কাইরুল রে কেন আন্দাই দেন ভাইয়া? চপ খিচুড়ি পান করাটা একদম উচিত না ভাইয়া, এটা ভালো লাগে না ভাইয়া। বাচ্চু, ওমর কোথায় রে? ভাবি, কবি মনে হয় এখন ক্লাবে বসে আছে। ক্লাবে নাই। আমি ক্লাবে গেছিলাম, ক্লাবে তো কেউই নাই। আমি ফোন করছি, ফোনও ধরে না। কাহিনী বুঝলাম না, তোমরা কি আজকাল আর্ট কালচার ছাইরা দিছো? পাগল আবার আর্ট কালচার ভাবি? মানুষ ধরে গুলবাই না আবার আর্ট কালচার করবো। বছর আগে 3 মাস পাগলা ছিলাম, আর মনে মেয়াদ বাড়ছে। খাইল কাকা আর পলাশ যাইতেছে না, মানে আর পাগলামি দিতেছে না। 4 মাস অতিবাহিত হয়ে গেছে। কে বলছো তুমি পাগল? ফালতু কথা। কেউ কইব কোন সাহস আছে? কইতে আইলে তো দৌড়ান দিই না দাদিয়া। কথা কিন্তু সত্যি ভাবি। আমি একবার ভাইয়াকে পাগল বলছিলাম, ভাইয়া তখন আমাকে দাউনি পুরা গ্রামে আমাকে দৌড়াই চুটছে। আপনি চিনতে পারলাম না। ও সরি ভাবি, আপনি আমাকে চিনতে পারেননি। আই এম কুতুব ফ্রম হাতিয়া। ও আরে কি করতেছি? আরে আচ্ছা, আপনি তাইলে সেই হাতিয়ার কুতুব ভাই? জি জি ভাবি, আপনি আমাকে কুতুব ভাই বলবেন না ভাবি, আমার চরম করে। আমি আপনার চেয়ে বয়সে কম করি হইলেও 15 থেকে 20 বছরের ছোট হবো। তো তোর বয়স কত বাজান? জি ভাইয়া, বয়স তো লাস্ট কয়েক বছর ধরে ওভাবে হিসাব রাখতেছি না। আমার কিন্তু ভাইয়া বয়স অত বেশি না। লাস্ট কয়েকদিন ধরে ভালো করে ঘুমাইতে পারতেছি না, এই জন্য মনে করেন যে আজকে একটু বয়স্ক লাগতেছে। আচ্ছা ঠিক আছে কুতুব ভাই, আপনি আমার বাড়িতে একবার আইসেন। আইসা 2টা ডাল ভাত খাই যায়েন। ওমর মুখে অনেক শুনছি আপনার কথা। জি আমি অবশ্যই আসবো। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাকে কুতুব ভাই বলে ডাকবেন না, অনলি কুতুব। আর তাছাড়া আজকে আমি আপনাকে প্রথম দেখছি, ওমর ভাইয়ের মুখে আপনার নাম এত শুনছি, আমি আপনাকে দেখি পুরো ইমোশনাল হয়ে গেছি। আপনাকে দেখতে পুরো আমার মায়ের মতো। 7 বছর আগে আমার মা মারা গেছে। আমি আপনাকে দেখবার পরে আমার কাছে মনে হইতেছে যে আমার মা কি আবার দুনিয়াতে চলিয়াছিল। আপনি বিশ্বাস করবেন না হয়তো, আপনি যদি আমার আম্মার ছবি দেখতেন তাহলে তখন ছবি দেখবার পরে আপনি বুঝতে পারতেন যে আপনাদের চেহারার ভিতর কত মিল। আপনার কাছে তখন মনে হইতো যে আপনারা যমজ বোন। এই কুতুব, তোমার আমার ছবি আছে, আমাকে একটু দেখাও তো, আমি দেখি যে ভাবির সাথে মিল আছে কিনা চেহারা। না ভাইয়া, আমার কাছে তো কোনো ছবি নাই ভাইয়া। বাচ্চু, সব বিষয় নিয়ে ফাইজলামি না, চুপ থাক। কুতুব, তুমি যখন ইচ্ছা আমার বাড়িতে এসো। ক্লাবে থাকতে যদি তোমার অসুবিধা হয় তাহলে সোজা আমার বাড়িতে গিয়া উঠবা। আমার বাড়ির দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। আরে আরে কি করে পাগল? আমার কাছে মনে হইতেছে আমি আজকে একটা বটবৃক্ষ পাই গেছি, যে বটবৃক্ষর ছায়ার নিচে আমি সারাটা জীবন কাটাই দিতে পারবো। আজকে থেকে আপনি আমার মা, আমি আপনাকে মা বলে ডাকবো। আপনি আমাকে যতই নিষেধ করেন আমি কোনো নিষেধ শুনবো না। আম্মা। আম্মা ডাকতে হবে না, তুমি আমার ভাবি ডাকলেই হবে। আমি আজকে আপনাকে পাই গেছি, আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ। আমি আপনাকে আর কোনোভাবে ভাবি দেখতে পাইতাম না, আপনি আজকে থেকে আমার আম্মা বলে ডাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ জি আম্মা। ওরে ও কুতুব বাবা, এত সুন্দর অ্যাক্টিং, মান্না ভাই ফেল। কি কি বলতেছেন ভাইয়া? আপনি একটা ইমোশনাল একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে ভাইয়া, আপনি সেখানে বলতেছেন মান্না ভাইয়ের অ্যাক্টিং। ভাইয়া ভাইয়া আপনি আমার ইমোশন নিয়ে খেলা করতেছেন ভাইয়া, এটা উচিত না ভাইয়া। শিখাবেন আমাকে? বাচ্চু ভাইয়া আপনি কি বলতেছেন ভাইয়া? আমি কি শিখাইতাম ভাইয়া আপনাকে? অ্যাক্টিং। পলাশ, খালি করে নিয়ে আসো। ভাইয়া আমার মা মরে গেছে 4 বছর আগে ভাইয়া। আমি একটা মানুষকে দেখছি, দেখার পরে মনে হলো যে আমি চাক্কাতে আমার মাকে দেখতে পাইছি, আর আপনি আমাকে। আরে বাচ্চু,
মানুষে খেয়াল কাটি ডাকি এনে কুমির, তুই ডাকি এনছিস কুতুব আলী রে, খেললে খেলা দেখবি কুতুবের কুতুবগিরি, পুরা গ্রামের ভিতরে কেমনি করে চড়ি উঠা। আম্মা আমি তোদেরকে এখানে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। জি ভাইয়া। বলেন। গতকাল রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে আমার সাথে। কি ঘটনা ভাইয়া? কি কবি, তুমি কি নবীদের স্বপ্ন দেখেছো? এই যে একটা কথা শুরু করব তার আগেই একটা ফালতু কথা বলে বেশ লাগিয়ে দিয়েছে। আচ্ছা আমি কেন নৈবুদ্দিনকে স্বপ্ন দেখব? হ্যাঁ, আমি তো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো না। নৈবুদ্দিন কি কোনো হিন্দি সিনেমার নায়িকা যে ওকে আমি স্বপ্ন দেখব? আমি তোদের সাথে আমি কথাই বলবো না। না ভাইয়া বলেন আপনি। আমি কিন্তু সেদিন নৈমিত্তির স্বপ্ন দেখছি। চিন্তা করেছে তো নৈমুদ্দিনকে আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? পুরো আপনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন একলা একলা, নৈমিত্তির হুট করে আপনার একলা পায়া ইচ্ছা মতন মনে করেন বাটন দিছে, আর আপনার সে বাটাম গায়ে কইতেছিলেন ও মাগো, ও বাবা গো, ছাইরা দিন নৈমিত্তির, ও মাগো, ও মাগো, এমন করতেছিলেন। তো আপনি তখন কোথায় ছিলেন? আমি দূরে দাঁড়ায় দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি করবো, বুঝতেছিলাম না। বাহ, দোস্ত আমি কি ছিলাম রে? হ্যাঁ, তুই তো আমার লগে গেছিলি। ও খারায় খারায় আপনার দেখে আসতেছিল, গেছে বাহ, চমৎকার চমৎকার। আমি ওমর খৈয়াম, তোদের গুরু। আমি মার খাচ্ছিলাম আর তোরা দূর থেকে দাঁড়িয়ে হাসছিলে আর ভাবছিলে কি করবি। চমৎকার, এই তোদের অবস্থা। আমি নিশ্চিত চিনবতী নিজেও তো নতুন স্বপ্ন কোনোদিন দেখেনি। ভাইয়া আমি আপনাকে সেদিন ঠিকই বলছিলাম ভাইয়া, যে এই দুজনের ভিতরে আর যেটাই থাকুক ভাইয়া, অন্তত আর্ট কালচার নাই ভাইয়া। গুরু কুতুব ভাই কিন্তু ইদানিং অনেক সাহস বেড়ে গেছে তার, মানে সুযোগ পাইলেই সে ছোট করে কথা বলে, যাতা কথা বলে। ঠিক তো বলবে, সুযোগটা তোরা তো দিয়েছিস। আর কুতুবাই তো ভুল কিছু বলেনি, কুতুবাই তো সঠিক কথাই বলেছে। তোদের দিয়ে আর্ট কালচার হবে না। যে লোক স্বপ্ন দেখে যে তার গুরু আর একটা ফালতু লোকের হাতে মার খায়, সেই লোককে দিয়ে কি কোনোদিন আর্ট কালচার হবে? আপনি কিন্তু গুরুর বিষয়টা পার্সোনাল নিয়ে নিতেছেন। স্বপ্ন তো গুরুর স্বপ্নই, স্বপ্নের উপর কি মানুষের হাত থাকে? ভাইয়া এটা কিন্তু আর একটা ভুল কথা বলছে ভাইয়া, যে স্বপ্নের ভিতরে কারো হাত নাই। ভাইয়া মনে করেন মাগরিবের ওয়াক্তে আপনি একটা কথা চিন্তা করলেন, আপনি ভোরবেলা যায় এটা ঠিকই স্বপ্ন দেখবেন ভাইয়া। এই মেয়ে, এত কথা কম কে? চুপ করে থাকতে পারেন না? বেশি কথা কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি এখন আমার সেই আশ্চর্য ঘটনাটি কি আমি তোদের কাছে বলবো নাকি আমি চলে যাব? আপনি বলেন ভাইয়া। বলেন। সেটাই কবি, তুমি বলো। আমরা অধীর আগ্রহ নিয়ে তোমার কথা শোনার জন্য বসে আছি কবি। তো সেই দিন রাতে হলো কি, আমি আমার রুমের দরজা জানালা বন্ধ করে কবিতা পড়ছিলাম। কবিতা পড়তে পড়তে একসময় আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি রুমের ভিতরে দেখলাম দমকা হাওয়া এবং একটা ছাতিম ফুলের গন্ধ আসলো। ভাইয়া চাতিম ফুলের গেরানিটা কিরকম ভাইয়া? এরকম ফুলের নাম তো কখনো শুনিনি ভাইয়া। আমারও জানা নাই কেমন গন্ধ। আমিও শুনি নাই কবি। ঠিক আছে, তাহলে ছাতিম ফুল না, তাহলে আমি অন্য কিছু ফুল দেই যাতে। ভাইয়া আপনি গেন্দা ফুলের নাম দিতেন ভাইয়া। এই মেয়ে, গাঁদা কোনো ফুল হইল না। গুরু আপনি এক কাম করেন, গাঁদা মাদা সাথে মতো বাদ দিয়া আপনি গোলাপ ফুল দিলেন। গোলাপ ফুল কিন্তু একটা রোমান্টিক ব্যাপার আছে। কবি ফুল বাদ ফলের নাম দাও, এটা ভালো হইব নাকি? আচ্ছা, এই ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, এইগুলা কিচ্ছু দরকার নেই। আমি জবা ফুল দিই। জবা ফুল একটা কমন ফুল, এই ফুলটা সবাই চিনে এবং এটা দিয়ে কল্পনা করতে সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, তো আমি হঠাৎ করে সেই জবা ফুলের গন্ধ পেলাম এবং আমি খেয়াল করে দেখলাম আমার সামনে সাদা আল খাল্লা পরা ইয়া লম্বা এক জিন এসে হাজির। ইন্নালিল্লাহ। তারপরে কি হয়েছে ভাইয়া? না, তারপর ওই জিনের সাথে আমার দীর্ঘ আলাপচারিতা হলো। আমি জানতে পারলাম ওই জিন সাহেব নাকি দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছেন এবং
কথায় কথায় আমি তাকে আমার কিছু কবিতাও শোনালাম এবং উনি আর্ট কালচার মনা। একসময় জিন সাহেব আমার কাছে জিজ্ঞেস করলেন, হে কবি ওমর খৈয়াম, তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। আমি বললাম, জিন সাহেব, আমি সামান্য একজন কবি, আমার চাহিদা খুবই কম, আমি আমার নিজের জন্য কিচ্ছু চাই না। আমি চাই আমার এই গ্রামের মানুষের জন্য কিছু করতে। আমার এই যে অশিক্ষিত মূর্খ যে গ্রামবাসী, এদেরকে তুমি আর্ট কালচার বানিয়ে দাও, ওদের ভিতরে আর্ট কালচার ডেভেলপ করে দাও। আরে ভাইয়া, বিরাট একটা সুযোগ হাতছাড়া করে ফেলছেন ভাইয়া। কেন? আরে ভাইয়া, আপনি যখন জিন ভাই আপনাকে সাহায্য করতে চাইছে ভাইয়া, আপনি হে বেটারে দড়ি আলিমুদ্দিন 2 লক্ষ টাকা উদ্ধার করে ফেলতে পারতেন। গুরু, কুতুব ভাই কিন্তু কথাটা খারাপ করে নাই। ওই তো আঙ্গুরও 50,000 টাকা আটকাছে, পাইলে ভালো হতো না? মানে আমি কোথায় বিশ্ব জয় করার কথা ভাবছি, আর তোর আছিস 2 লক্ষ টাকা নিয়ে, আরেকজন আছে 50,000 টাকা নিয়ে। ছি! কবি, আমার কিন্তু টাকা পয়সার কোনো লোভ নাই। তাইলে আমরা জিনটা দিয়া কর্মটা কি আমার এটা একটু বুঝান। কি করব? আমার মাথায় একটা আইডিয়া আছে। আয়। কি আইডিয়া? কেমন আছো শাহানা আপা? ভালা? তাই তোমার মতো এত ভালো না। আমি আর কই ভালো আছি কও? যদি ভালাই থাকতাম তাহলে কি এই গ্রামে পড়ে থাকতাম? কেন, কই যাইতা? যেইখানেই যাই, কিন্তু এই গ্রামে পড়ে থাকতাম না। এই গ্রামে কিছু আছে কও? নিজের ঘরে সুখ না পাইলে বাইরে গিয়ে সুখ পাইবা? আমার স্বপ্ন অনেক বড়। আচ্ছা, যাই হোক, তোমার কাছে আসছে সরি বলার জন্য। সরি? কিসের সরি? ওই দিন তোমার বটগাছ তলায় দেখে এভাবে রিয়াক্ট করা উচিত হয় নাই। কারণ দোষ তো আর তোমার ছিল না, দোষ ছিল ওমর ভাইয়ের। ওমর ভাইয়ের কি দোষ? ওমর ভাই তোমারে ডাকছিল? তুমি যদি কিছু জানতো তাহলে তো হয়েই যাইতো। কি? না, কিছু না শাহানা আপা, দোষ আসলে আমারই ছিল। আমি বেহায়ের মতো তোমাকে মাঝখানে গেছিলাম হাড্ডি হইতে। হাড্ডি হইবা কেন? তুমি যদি সেদিন রাগ করে চলে না গিয়া ওমর ভাইয়ের পাশে গিয়া বসতা, তাতেও আমি দুঃখ পাইতাম না। শোনো সামিয়া, ভালোবাসা হচ্ছে রিজিকের মতো, কপালে থাকলে আসে, না থাকলে আসে না। খালি রুজদবন দিয়া কাউরে আটকান যায় না। এটাই তো সমস্যা আপা, আমি কাউরে আটকাইতে চাই না, কিন্তু সবাই খালি আমার পিছে আঠার মতো লাগে থাকে। আর যদি আটকাইতে চাইতাম তাহলে বুঝানো কি অবস্থাটাই হইতো। যাই, হ্যাঁ আপা। আমার দিন কি খালি মনে ঢুকি সারায়? হ্যাঁ, কি অন্য কোনো কামে আয় না? আমার জিনের পক্ষে সবই করা সম্ভব, তবে আপাতত আমি আমার জিনের মাধ্যমে মনের রোগ সারাচ্ছি। মনের কোনো চিকিৎসা করে না, কিন্তু খুবই দরকার মনের চিকিৎসা করার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপাতত মনের চিকিৎসাটাই করব। হ্যাঁ, এটা ভালো, কিন্তু আমার কোনো মানসিক সমস্যা নেই গুরু।